ওহো, পুরো ভিজে গেলাম কাকা। একটা গরম চা দাও তো, জমে যাচ্ছে একদম। রে, এখন তো চা হইব না বাবা। আসলে হইছে কি, বৃষ্টিতে লোকজন নাই, এই লাইগাই চুলা বন্ধ করে এলাইছি, বাইতে যাইতাছি। তা তোমার তো বাবা চিনবার পারলাম না, কোন গ্রামে আইছো? কাকা আমি সোহেল, আপনাদের বিধুনাথের ছেলে। ওহো, তুমি বিধুনাথের পোলা? দেখছো নি কাণ্ড, সেই ছোট্টকালে দেখছি তোমারে। এখন কত বড় হয়ে গেছো। তা এখন যাইবা কই? কোথায় আর যাব কাকা, বাড়িতেই যাব। হ্যাঁ, কম কি মিয়া, এই দুর্যোগের মধ্যে মাঝি মোল্লা তো কিছুই পাইবা না এখন। এতে ভালো তুমি মোল্লাকে মোর বাড়িতে চলো, রাতটা থাইকা কাল না হয় নিজের বাড়িতে চলে যাইও নে। না না কাকা, এখন না গেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। কাল সকালের মধ্যে যেভাবেই হোক বাবাকে এই কাগজগুলো পৌঁছাতে হবে, তা না হলে বাপের ভিটাটা আর বোধহয় বাঁচাতে পারবো না কাকা। তাছাড়া রাতও তো বেশি হয়নি, এখন গেলেও হয়তো নৌকা পেয়ে যাব। তুমি যাও কাকা, আমি গেলাম। আরে ও সোহেল, শোন না বাবা, আরে ওদিকে যাইস না, এই রাইতে নদীতে মাঝি নাই রে। আরে বাঁচাটা আজকে আর বাঁচবো না রে। শেষের কথাগুলো সোহেল শুনতেই পেল না। সে জোর পায়ে হেঁটে নদী ঘাটে এসে দেখল ঘাটে সত্যিই কোনো নৌকা নেই। এই রে, কাকার কথাটা শোনা উচিত ছিল রে। এখন উপায়, এই বৃষ্টিতে নদীর পানিও তো বেড়েছে, এখন আমি বাড়ি যাব কিভাবে? আরে সোহেল বাবা নাকি? হ্যাঁ, ও রতন কাকা, ভয় পেয়ে দিয়েছিল একদম। ওহ, ভালো সময় এসেছো কাকা। তোমার নৌকা এনেছো তো? হ্যাঁ আনছি। তো তুমি এত আইতে কই থেকে এলা বাবা? আরে এইবার দিয়ে জোয়ারে পড়বা। চলো চলো, নৌকা ছানির মধ্যে চলো আগে। শহর থেকে আসলাম কাকা, বাপের ভিটার কাগজগুলো আমার কাছেই ছিল। সেই কাগজ আজ রাতের মধ্যে বাবার কাছে পৌঁছাতে না পারলে গ্রামের কানাই জমিদার সব নিজের নামে নাকি করে নেবে। এর মধ্যেই তো এই দুর্যোগ। এরপর দুজন মিলে নৌকা চেপে চলতে লাগলো গ্রামের দিকে। তখনও তীব্র বৃষ্টি আর মেঘের গর্জন হয়ে চলেছে। রতন আর সোহেল মাঝি নীরবে চলছিল। ঠিক তখন নীরবতা ভাঙলো রতন মাঝি। তো একটা কথা না কইয়ে পারতাছি না বাবা। তুমি আজ রাইতে না আইলে হইতো পারতা, কাল আইলে তো কোনো সমস্যা হইতো না, তাই না? তুমি কি জানো না বাবা, এলাকার অবস্থা তেমনটা ভালো না। আমার কিছুই করা ছিল না কাকা, যেভাবেই হোক আজ রাতের মধ্যেই আমাকে কাগজগুলো পৌঁছে দিতে হবে, তা না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তা তুমি কোন ধরনের বিপদের কথা বলছো কাকা? কি হয়েছে? এই কথা এই রাইতে আর মুখ থেকে বের করতে চাই না বাবা। তুমি নিজ থেকেই খুব দ্রুতই হকগুল কিছু জানবার পারবা। কাকা, তুমি কি ভূতের কথা বলছো নাকি? এই এইসব রাইতে মুখে আনতে নাই বাবা। চুপ, একদম চুপ, এইসব আর কইও না। সোহেল রতন মাঝির কথায় ঘাবড়ে গেল। শরীরের মধ্যে চমকে উঠল তার। মনে মনে ভাবতে লাগলো, রতন কাকা কি তার কাছে কিছু লুকাচ্ছে? কেনই বা চালা কাকা তাকে এত রাতে এদিকে আসতে নিষেধ করেছিল? তাহলে কি? নাই মা পড়ো বাবা, মোরা ঘাটে চলে আইছি, চলো।
তোমারে মুই পৌঁছাই দিতাছি। মোর বাড়িও তো ওই দিকেই। আরে দেরি কইরো না, রাত কত হয়েছে দেখছো? চলো চলো। কাকা, ও কাকা, বলছি আমার না ওদেরকে খুব ভয় করে। তুমি কিন্তু আমার সাথেই থাকবা। আমার সত্যি খুব ভয় করছে কাকা। তুমি ভয় পাইও না বাবা, মুই আছি তো তোমার লাগে। মুই থাকতে তোমার কোনো ক্ষতি হইব না। যাই হইয়া যাক না কেন, মুই তোমার লগেই থাকবো। তুমি কোনো ভয় পাইও না। তবুও কাকা, তুমি কাগজগুলো রাখো। আমার হাত পা কাঁপছে। কখন যে হাত থেকে পড়ে যায় কিছুই তো টের পাবো না। রতন মাঝি একটু হেসে কাগজগুলো সোহেলের হাত থেকে নিল এবং গল্প করতে করতে তারা সামনের দিকে হাঁটতে লাগলো। এভাবে বেশ খানিকটা হাঁটার পর গ্রামের একমাত্র শ্মশান চত্বরে এসে পৌঁছালো তারা। ঠিক এই সময় বেশ খানিকটা দূর থেকে একটি আওয়াজ ভেসে আসতে লাগলো। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। সোহেল তীব্র আতঙ্কে ও মা গো বাবা গো বলে উল্টো দিকে ঘুরে দৌড় দিল। ওরে ও সোহেল, আরে দোমাস না বাবা, আরে হুই না যা, ওইদিকে যাস না বাবা। তুমি থাকো কাকা, আমি বুঝতে পারছি তুমি ওদেরই লগে আমারে মাইরে ফেলতে চাও। ততক্ষণে সব যাত্রীরা অনেক কাছে চলে এসেছে এবং তাদের মধ্যে একজনকে দেখে শরীর শিউরে উঠল রতন মাঝির। খাটিয়ার একদম সামনে দাঁড়িয়ে আছে বিধুনাথ, মানে সোহেলের বাবা। বিধুগিন্নি মরল নাকি? ওরে ও বিধুনাথ, কেডাই মরল? পোলাডা আর বাঁচাইতে পারলাম না রে রতন। 7 দিনে জ্বরে পোলাডা আমার। কি কইতাছ তুমি? তোমার কোন পোলার কথা কইতাছ? আরে আমার তো একটাই মাত্র পোলা আছিল, আমার পোলা সোহেল। আমার পোলা। কি বলতাছস তুই? তোর পোলা তো একটু আগেই মোর লাগে নৌকা সাইফে গ্রামে আইলো। তোর মাথা ঠিক আছে তো? তুমি এই সময় মোর লাগে রহস্য করতেছ রতন মিয়া? এই দেখো মোর একমাত্র বুকে ধন কেমনে নিতে রইয়া পড়ে আছে। লাশটি দেখা মাত্রই শরীর ভয়ে শীতল হয়ে গেল রতন মাঝির। একটু আগে যাকে নদী পার করে গ্রামে নিয়ে এসেছে, যে ছেলেটা একটু আগে সামনে থেকে দৌড়ে পালিয়ে গেল, সে এখন এই খাটিয়ার উপর মৃত হয়ে কিভাবে পড়ে আছে। এমনটা ভাবতে ভাবতেই সে শুনতে পেল বিধুনাথ বলছে, মুই আজকে নিঃস্ব রতন। পোলাটার লগে মোর জমির দলিল গুলা হারাই গেল গো। পোলাটা কই যে রাখছিল দলিল গুলা কে জানে। লাশ তো কথা কইতে পারে না, ওরা তো জিজ্ঞেস কইরাও কাগজগুলো মুই পামু না। পোলাও গেল, মোর বাপের বিটাও চইলা গেল রে। এবার জমিতে নিজের জমি বইলে আমার সব জমি কায়রা লইব, মুই কিছুই করতে পারুম না। কথাগুলো শুনে রতন মাঝি বুঝতে পারল সোহেল কেন বলেছিল আজ রাতের মধ্যেই দলিলগুলো তার বাবাকে পৌঁছে দিতে হবে, কেননা আজ রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হবে, আর একবার তা হয়ে গেলে তার আত্মার মুক্তি হয়ে যাবে।
আর তাহলে তাকে আর কেউ দেখতেও পাবে না, সে কিছুই ধরতেও পারবে না। কাজেই সে কাগজগুলো কোথায় রেখেছিল তা অজানায় থেকে যাবে চিরদিনের জন্য। বিধনাথ, তোর পোলা সত্যি মোল্লাকে গ্রামে আইছিল রে। এই না তোর দলিল। হ্যাঁ তোরে নিঃস্ব করে চলে যায় নাই। এই কথা বলে রতন মাঝি নিজেকে আর সামলাতে পারল না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। এরপর 7 দিন গ্রামের হসপিটালে চিকিৎসা নেওয়ার পর রতন মাঝি সুস্থ হয়ে যায়। আর কোনোদিনও সে নদীতে যায় নাই নৌকা চালাইতে। কিন্তু কাকা, সোহেল তো ওই রাতে মুক্তি পেয়ে গিয়েছিল, তাহলে রতন মাঝি আর কেন কোনোদিন নৌকা চালাতে যায়নি? সে কি ভয় পেয়েছিল? কারণ রতন মাঝি সেই ঘটনা কিছুদিন পরেই হার্ট ফেল করে মারা যায়। তার বাড়ির সামনে তার লাশটাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল। হার্ট ফেল করে মারা যায় কেন? কাকা, তুমি না কইছিলাম ওর লগেই থাকবা? এই দেহ মুই আইছি তোমারে লইয়া যাইতে। তুমি কি মোর লগে যাইবা না?